আজ আমরা যাত্রা শুরু করলাম পাখিরালয় থেকে। এখন সুন্দরবনে সাফারির জন্য বেরোলাম। তো এখানে আমাদের একজন গাইড আছেন। উনি কিছু ইনস্ট্রাকশন দেবেন আমাদেরকে। সেই ইনস্ট্রাকশনগুলোর সাথে আপনাদেরকেও অবগত করাই। আসুন। এবং কোন একটা ওয়াইল্ড লাইফ দেখে আমরা হঠাৎ করে চিৎকার করে উঠলাম, এই বাঘ 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 বাঘ। এটা একটা এক্সাইটেড মুভমেন্ট হতে পারে, বাট সেটা আপনাদের কাছে রিকোয়েস্ট আছে কিনা এটা আপনারা যতটা কম করা যায়। এই এটা হরিণ হরিণ দেখতে পাচ্ছিস না, দেখতে পাচ্ছি না, এটা হতেই পারে। কিন্তু আপনাদের রিকোয়েস্ট করবো যে না, এগুলো দেখবেন, আনন্দ করবেন, কিন্তু একটু সাইলেন্ট মোডে বা জলে ফেলবেন না। বোটের মধ্যে যে ডাস্টবিন আছে সেগুলোতে ফেলবেন। সেকেন্ড কথা হচ্ছে যে স্মোকিং অ্যালকোহল টোটালি প্রহিবিটেড এই সাফারি টাইমে। তো তাছাড়াও স্মোকিংটা অন দ্য স্পটে যেগুলো টাওয়ার পয়েন্ট আছে সেগুলোতেও আমরা স্মোকিং করবো না, নিষেধ করা বলা আছে। হ্যাঁ, আর যত সময় পর্যন্ত দেখতে পাচ্ছে না ততক্ষণ দেখানোর জন্য আমি তো আছি, বোর্ডম্যানও আছে। তো এইরকমভাবে কিছু জিনিস আছে। তারপরে কি আছে না, কোনো স্পটে আমরা যখন উঠলাম, উঠে দেখা গেলো একটা পাতা ছেড়ে নিয়ে নিলাম, একটা ডাল ভেঙে নিয়ে নিলাম, সেইগুলো আমাদের করা যাবে না। দেখা যাচ্ছে যে গাছের পাতাটা আপনি ছেড়বেন, সেই গাছের পাতাটা গাছের নিচে পড়ে আছে, শুকিয়ে আছে, আপনি রিক্সায় দিতে পারেন, কিন্তু গাছ থেকে ছেড়ে নেবেন। তো এরকমভাবেই করা আছে। কোনো বোর্ডে লাউড স্পিকার বাজানো নিষেধ আছে, এগুলো ইনস্ট্রাকশনের মধ্যে আছে। আর পরে আছে কিনা, ওই বোটের সামনে একটা রেড মাথা আছে, লাল মাথা, আপনারা ওটার সময় নামার সময় দেখলেন। কিন্তু ওই যে বোটের সামনে যে মাথা আমরা বলি, বোটের মাথা, ওখানে পা দেবেন না, কারণ ওখানে একটা ওয়ার্শিপ পয়েন্ট, ওখানে পূজা দেওয়া হয়। ওটা অ্যাভয়েড করে আপনি আসলেন এবং গেলেন, এমনও হতে পারে। তারপরে কি আসছে না, ওখানে কেন ওটা হয়, বা আমি তাড়াহুড়ো করে নেমে গেছি বা নামতে চাইছি, তাড়াহুড়োর কোনো প্রশ্ন নেই। যতক্ষণ না পর্যন্ত বোটটা ঘাটে ছেডিং করবে ততক্ষণ পর্যন্ত আপনারা ওই জায়গাটাতে অ্যাভয়েড করে আপনার বোটে উঠবেন। ঠিক আছে, এইগুলো হচ্ছে আপনার নিয়মের মধ্যে। এই নিয়মগুলো কিন্তু আপনাদের উপর চাপিয়ে দেওয়া নয়, এগুলো আমার গাইড হিসেবে, এই গাইড থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট, এই জিনিসগুলো করা যাবে। এইবার আমরা আসছি ইনফরমেশনটা কি আছে। সুন্দরবনে তো আপনারা এসেছেন, এই যে তথ্যগত যে ব্যাপারটা আছে, সুন্দরবনে একটা বড় ডেল্টা আছে। সুন্দরবন মানে সমুদ্রের সামনে যতগুলো ডেল্টা আছে, সুন্দরবন একটা বড় ডেল্টা। যে ডেল্টাটা বাংলাদেশ সহ প্রায় 26,000 বর্গ কিলোমিটার। ম্যাক্সিমাম সুন্দরবন মানে 16,000 বর্গ কিলোমিটার বাংলাদেশে পড়ে গেছে, আর 1/3 মানে 10,000 স্কোয়ার কিলোমিটার ইন্ডিয়ান সুন্দরবন। এই 10,000 বর্গ কিলোমিটারের মধ্যে বসতি প্রায় 60%, আর জঙ্গল হচ্ছে 40%। এই যে জঙ্গলটাতে আমরা যাচ্ছি বা আপনারা যার উদ্দেশ্য করে এসেছে সুন্দরবনে, সেটাকে মূলত বলা হয় ম্যানগ্রোভ ফরেস্ট, বাদা বন। এই বাদা বন সারা পৃথিবীর মধ্যে সেরা বাদা বন হচ্ছে সুন্দরবন। কেন না, এখানে বাঘ আছে। অন্য কোনো বাদাবন অঞ্চলে কিন্তু বাঘ নেই। যে বাঘটা আছে সেই বাঘটাকে সাধারণভাবে আমরা বলি না রয়্যাল বেঙ্গল টাইগার, যার সংখ্যা মূলত এই সুন্দরবনে জঙ্গলে আছে। ভারতীয় সুন্দরবনে প্রায় 110-এর কাছাকাছি এই বাঘের সংখ্যা আছে। বাঘ থেকে শুরু করে ইকোসিস্টেমের মধ্যে যেসব ওয়াইল্ড লাইফগুলো আছে, হরিণ আছে তাদের 60 ভাগ খাদ্য হিসেবে, শুয়োর আছে 30 ভাগ খাবার বাঘে, বাকি 10 ভাগ হচ্ছে আপনার ওই মাছ কাঁকড়া, এগুলো খেয়ে ওরা সার্ভাইভ করে। তো ইকোসিস্টেম মানে ফুড চেন, বাস্তুতন্ত্র কিন্তু আপনার জঙ্গলের মধ্যে বরাবর আছে। যার জন্য টুরিস্ট যে সিস্টেম, ট্রাভেল সিস্টেম আছে, সেই ট্রাভেল সিস্টেমের মধ্যে যেতে যেতে যদি রাস্তায় কোনোতে কোনো ওয়াইল্ড লাইফ আমরা দেখতে পাই, সেটা কিন্তু বোনাস টাইপের। আপনি কনফার্ম কোনো ওয়াইল্ড লাইফকে পাবেনই এরকমটা বলা নেই, বা এরকম ধরনের সিস্টেমই নেই। আপনাকে আজ এই জঙ্গলের মধ্যে ভিজিটার হিসেবে বোটে করে ঘুরতে হবে, কোনো একটা টাওয়ার পয়েন্টে নামতে হবে। নামতে উঠতে চলতে ফিরতে যদি কোনো ওয়াইল্ড লাইফ আপনার দেখা সম্ভব হয়, সেটা হচ্ছে আপনার বলা। ওরা কেউ ডিস্টার্ব করবে না, ও উড়ে যাবে, আবার উড়ে চলে যাবে, উড়ে চলে যাবে, ও বলতে উড়ে যাবে। ওর গায়ে যখন ধাক্কা লাগবে ও ভাববে আমাকে মারছে বলে ও কামড়ে। তো এইরকমভাবে আপনার ওয়াইল্ড লাইফ আছে। এবার আমি এই ভারতীয় সুন্দরবনের মধ্যে যে দ্বীপ আছে, 102টো দ্বীপ আছে। এই 102টো দ্বীপের মধ্যে আপনার 54টা দ্বীপ বসতি হয়ে গেছে, 48টা দ্বীপ জঙ্গলের মধ্যেই আছে, যেগুলো মেন দ্বীপগুলো আছে। তো এই জঙ্গলের মধ্যে যে গাছগুলো আছে, যে ম্যানগ্রোভ, সেই ম্যানগ্রোভের গাছের স্পিসিসটা হচ্ছে, ভ্যারাইটি হচ্ছে আপনার প্রায় 84 প্রজাতি। ও উঠছে, ওপরে ডিস্টার্ব করবে। এই 84 প্রজাতির গাছের মধ্যে আপনার মেন যে গাছ সেটা সুন্দরী আমরা দেখে নিয়েছি, সুন্দরী গাছ দেখে নিয়েছি।
আর বাকি গাছগুলো আপনার আছে, প্রত্যেকটা গাছের ফুল ফল হয়, কিন্তু 90% ফল কিন্তু খাওয়ার যোগ্য নয়। তাই বলে একটা গাছের ফলের মধ্যে যে বীজ আছে তা নয়, ওর মধ্যে কোনো নিউট্রিশন নেই। সুতরাং সুন্দরবনের জঙ্গলের গাছের ফল ওয়াইল্ড লাইফও বেশি খেতে পারে না, মানুষও খেতে পারে না। তার জন্য এখানকার ওয়াইল্ড লাইফ মোস্টলি মাছ কাঁকড়ার উপরে ডিপেন্ড করে থাকে। তাছাড়া ইকোসিস্টেমের মধ্যে যে ওয়াইল্ড লাইফের যে খাদ্য শৃঙ্খল সিস্টেম আছে তার মধ্যে তারা একে অপরে মেরে খেয়ে সার্ভাইভ করে। তো এরকমভাবে আছে। এবার আমি বলবো ম্যানগ্রোভ কথাটা যে বারবার আমি বলছি, ম্যানগ্রোভ কাদের বলবো? ম্যানগ্রোভ তাদেরই বলবো যে গাছগুলো লবণ জলে মাটিতে হয়, যাদের শ্বাসমূল হয়, ঠেসমূল হয়, দেখলেন আপনার নিশ্চয়, সেই গাছগুলিকে আমার ম্যানগ্রোভ। এদেরকে বাংলায় বলা হয় বাদাবন বা লবণাম্ব উদ্ভিদ, যেহেতু লবণ জলে পুষ্ট, আর ইংলিশে বলা হয় ম্যানগ্রোভ। 84 প্রজাতির গাছ আছে, সুন্দরী গাছটা মেন, যে সুন্দরী গাছ থেকে সুন্দরবন নামটা হয়েছে। ঠিক আছে, তো এইবার এই জঙ্গলের মধ্যে সিস্টেম অনুযায়ী আপনারা দু রকম এখানে ভিজিটারে আমরা দেখতে পাই সাধারণত। একটা টাইপের ভিজিটার হচ্ছে না, আমরা জঙ্গলে সুন্দরবনে এসেছি, আমরা একদিনে কতগুলো স্পট কভার করা যায় আমরা সেমতভাবে দেখব। আরেক ধরনের মানুষ আসে যে না, আমরা এখানে এসেছি, আমরা এখানে জানা অজানা আমরা কিছু বুঝতে পারি না, কিন্তু এখানকার গাইড যারা বোর্ডম্যান যারা সর্বক্ষণ জঙ্গলের মধ্যে থাকেন, তাঁরা যেভাবে আমাদেরকে সাহায্য করবেন, যেভাবে জঙ্গল দেখাবে সেভাবে আমরা দেখব। সেই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, যখন আপনি বিভিন্ন ধরনের স্পট দেখতে থাকবেন জঙ্গলের মধ্যে, সেই কংক্রিটের রস টাওয়ার একই রকম একইভাবে, তাহলে সেই টাওয়ার কমপ্লিট করতে, স্পট কভার করতে জঙ্গলটা আমাদের কম দেখা হয়, তখন আমরা ছুটতে থাকি। যখন আপনি বলবেন আমি শুধু জঙ্গলই দেখবো, তখন সেই টাওয়ারগুলোতে যাওয়াটা কম করে দিয়ে একটা দুটো টাওয়ার পয়েন্ট আমরা নেবে, তার এক্সপিরিয়েন্সটা নিয়ে বেশিরভাগ টাইম অফ জঙ্গলে সময় দেবে। সেখানে জঙ্গলে যত বেশি সময় দেবেন ততটা ওয়াইল্ড লাইফ দেখার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু পয়েন্ট ইজ দ্যাট, যে কোথায় কোন অ্যানিমালস কখন দেখা যাবে কি দেখা যাবে না, এটা আমরা কেউই জানি না। জঙ্গলের মধ্যে ঢোকার পরে জঙ্গলই বলে দেবে যে আপনি কোথায় কোন অ্যানিমাল দেখতে পাবেন। আপনি ভিজিটার, আমি গাইড হিসেবে আমাদের একটাই কাজ যে পেশেন্স রেখে ধৈর্য ধরে জঙ্গলের প্রতি অবজার্ভ করা, জঙ্গলটা লক্ষ্য করা, তারপরে ওয়াইল্ড লাইফ কোথায় কীভাবে হবে সেটা আমাদের কথা, আমাদের লাক, আমাদের বোনাস টাইপের। ঠিক আছে, তো সেই মতোভাবে আমরা আজকের সাফারিটা করবো টিল ইভিনিং টাইম পর্যন্ত, যতটা আমাদের জঙ্গলের টাইম নিয়ম আছে। বাকি হচ্ছে না, সুন্দরবনে একটা প্রবাদ আছে, হিন্দু মুসলিম উভয়ে পুজো করতে পারি বনবিবি। এই বনবিবি পূজা হয় সুন্দরবনে, আপনার সারা বছরই করা সম্ভব, কিন্তু মেন যে উদযাপিত হয় সেটা হচ্ছে পৌষ সংক্রান্তির সময়, মানে ওই মাঘ মাসের প্রথমে এই বনবিবি উৎসবটা পূজাটা হয়। এই বনবিবির মেন যে ঘটনা সেটা হচ্ছে আপনার একটা পৌরাণিক কাহিনী, যে গল্পটাকে অবলম্বন করে বিশ্বাস করে আমরা সুন্দরবনের চলি না বাঘের থেকে আমরা রেহাই পাবো। এই জন্য সুন্দরবনে যারা মধু সংগ্রহ করেন, মাছ সংগ্রহ করেন, এবং যারা গ্রামেও থাকেন, জঙ্গলের লাগোয়া যাদের বাড়ি, তারা সবসময় প্রে করে যে বাঘের থেকে যেন না দেখা হয়, বাঘের থেকে আমরা দূরে থাকতে পারি, বাঘ যেন আমাদের সামনাসামনি না আসে। কিন্তু আমরা যারা ভিজিটার আছি, আমরা চাই যে মা বঙ্গির কাছে একটা প্রার্থনা যে বাঘ আমাদের এক মিনিটের জন্য একটু দেখাবো। তো এইরকমভাবেই আমরা সুন্দরবনের যে ডিসক্রিপশন যেগুলো কথা বললাম, আমরা এই কথাগুলোর উপর ভিত্তি করে আজকে জঙ্গলটা আমরা ঘুরবো, দেখা যাক আমাদের কি ওয়াইল্ড লাইফ দেখা সম্ভব হচ্ছে কি হচ্ছে। নামটা বলুন। আমার নাম অশোক মণ্ডল। অশোক মণ্ডল। সুন্দরবনে বাড়ি, গ্রাম হচ্ছে জেমসপুর। বাকি আমি ফরেস্ট ডিপার্টমেন্টে অ্যাজ এ ট্যুর গাইড হিসেবে কাজ করছি প্রায় 22-23 বছর। ঠিক আছে, নমস্কার।